আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবেরিনা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সৌদি বিনিয়োগ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বললেন প্রধানমন্ত্রী। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিল রেড সি গেটওয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল মনোনয়নপত্রের আপিল কার্যক্রম চলছে। নির্বাচনে বিদেশিদের চাপ দেওয়ার অধিকার নেই বললেন নির্বাচন কমিশনার আলমগীর। আন্দোলনে ব্যর্থ বিএনপি মানবাধিকার দিবসে বিশৃঙ্খলা ষড়যন্ত্র করছে অভিযোগ ওবায়দুল কাদেরের। 2-1 দিনের মধ্যে জোটের সঙ্গে আসন বণ্টন। নির্বাচন কমিশনের নির্দেশনা পেলে বিদেশ থেকেও পলাতক সন্ত্রাসীদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত হত্যা বন্ধের উদ্যোগ চলছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 22 বছর চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা করবে সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। এ বিষয়ে বাংলাদেশ ও সৌদির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সৌদি বিনিয়োগ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। এ সময়ে বাংলাদেশের অগ্রযাত্রায় সহযোগী হবার আশ্বাস দেন সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালি। রাকিব হাসানের রিপোর্ট। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় সাপ্লাই অপারেট ট্রান্সফার ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা করবে সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিহের উপস্থিতিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে পাশে থাকার আশ্বাস দেন সৌদি বিনিয়োগ মন্ত্রী। Including hospitality, tourism, including energy and so on and so forth, which is good for the people, good for Saudi Bangladesh. এ সময় উদ্যোক্তা সৃষ্টি ও আঞ্চলিক বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের গুরুত্ব তুলে ধরে চুক্তিটি বাংলাদেশ ও সৌদির টেকসই অংশীদারিত্বের দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পটি বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে একটা শক্তিশালী টেকসই অংশীদারিত্বের দৃষ্টান্ত হয়ে থাকবে। এই কনসেশন চুক্তি অর্থনৈতিক সহযোগিতা ও সমৃদ্ধির জন্য আমাদের দুই দেশের যৌথ দৃষ্টিভঙ্গি এবং অটল অঙ্গীকার এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদাহরণ। সরকার প্রধান বলেন, টার্মিনালটিকে ঘিরে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান তৈরির পাশাপাশি সৌদি সরকারের এই বিনিয়োগ বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধি পাবে, আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হবে। ফলে দেশের আমদানি রপ্তানি ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাসের মাধ্যমে আমাদের অর্থনীতি আরও লাভবান হবে। যেহেতু সৌদি আরব এখানে বিনিয়োগ করলো, এটা বিশ্বেও আমার মনে হয় আমাদের বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে। বাংলাদেশের প্রতি আস্থা রাখা এবং অর্থনৈতিক উন্নয়নের সঙ্গী হবার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ ও অভিনন্দন জানাই এবং সৌদি সরকারের উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের চলমান উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনার স্বীকৃতি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আমেরিকান অর্থ ও বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসের বিশ্বের প্রভাবশালী 100 নারীর তালিকায় আবার স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোর্বসের ওই তালিকায় এবার তিনি রয়েছেন 46তম স্থানে। বিশ্বজুড়ে রাজনীতি, মানব সেবা, ব্যবসা বাণিজ্য, গণমাধ্যম, অর্থনীতি ও প্রযুক্তি খাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা প্রভাবশালী নারীদের মধ্যে থেকে 100 জনকে বেছে নিয়ে বুধবার এ তালিকা প্রকাশ করে ফোর্বস। শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনা বর্তমানে তাঁর 4র্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান। বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কোটালীপাড়ায় সর্বত্র বইছে খুশির জোয়ার। সফরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করবেন বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। প্রতিনিধি কাজী পলাশের তথ্য ছবিতে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা শুরুর আগে দুদিনের সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি শেষ করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ। তবে নির্বাচনী আচরণবিধির কারণে নেই কোনো ব্যানার ফেস্টুন। যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠন নেতাকর্মী আমরা উৎসবে ভিতর দিয়ে আমরা দিন কাটাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা শুভ আগমন উপলক্ষে সবাই আনন্দিত এবং উৎফুল্লিত। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। এছাড়াও এই সফরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে বঙ্গবন্ধু কন্যার। সর্বস্তরের জনগণ স্ফূর্তভাবে এই নেত্রীকে দেখার জন্য আশা আকাঙ্ক্ষা করছেন। আমাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসতেছে। বঙ্গবন্ধুর কন্যাকে এক নজর দেখার জন্য যে আগ্রহ, যে অনুভূতি, সেটাই প্রকাশ করেছে। স্থানীয় নেতৃবৃন্দ বলছে, কর্মী সভা থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার ব্যাপারে যে নির্দেশনা দিবে তা মেনে চলবে সবাই। আমাদের স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উনি আমাদের মত বিনিময় করবেন, যেহেতু আমাদের এখন নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়া উপজেলা সদর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা পেতে দ্বিতীয় দিনে মোট 141টি আপিল জমা পড়েছে নির্বাচন কমিশনে। এ নিয়ে 2 দিনে মোট আপিলের সংখ্যা দাঁড়ালো 183-তে। এদিকে নির্বাচন নিয়ে বিদেশিদের চাপ নেই এবং চাপ দেওয়ারও অধিকার নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। এখন থেকে টোকন অনুযায়ী হবে। মনোনয়ন বাতিল হওয়ার বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে আপিল করেছেন 183 জন সংক্ষুব্ধ প্রার্থী, যদিও টোকেন সংগ্রহ করেছেন 197 জন। আর এর মধ্যে রংপুর, বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, ঢাকা অঞ্চল, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের বুথে সংক্ষুব্ধ প্রার্থী তাদের মনোনয়নের বৈধতা চেয়ে নির্বাচন কমিশনে আপিল চলমান রয়েছে। এই আপিল চলবে আগামী 9 ডিসেম্বর পর্যন্ত। আপিলকৃতদের মধ্যে আওয়ামী লীগ সহ অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। 10 জনের মধ্যে 7 জনেরটা ঠিক আছে, 3 জনেরটার মধ্যে গড়মিল আছে। আমি যে টাইমটায় এসেছিলাম ওই টাইমে আমি ধরতে পারিনি, টাইমটা ওভার হয়ে গিয়েছিল। আজকে আসলাম, টাইমে এসেছি, জমা দিলাম। আমার মনোনয়ন বাতিল করে এই মর্মে যে আমার 3 সার্টিফিকেট কয় এটা আমাদের নাই, স্বাক্ষর ঠিক নাই বা তারা আপনার পক্ষে সই করেন নাই, কিন্তু এই 8 জন আমার পক্ষে সই করেছেন, তারা এফিডেভিট করে দিয়েছে। আমার একটা সাইন ছিল না ওকালতনামায়, আর এই কারণে তারা কিন্তু প্রার্থীরা বাতিল করেছে। আমি 1% পুরোটাই দিয়েছি, একটু মিস্টেক হয়েছিল যে সেখানে সিরিয়ালি ভুল হয়েছে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান সরকার সাংবাদিকদের জানান, ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে আপিলের সুযোগ রয়েছে। ন্যায় বিচারের জন্যই তো আসলে আপিলটা গ্রহণ করা হচ্ছে। আশা করি যে মাননীয় কমিশন ন্যায় বিচার দেওয়ার জন্য তো এই সুযোগটা রেখেছে। আর অপরদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জামালপুর জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময় শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই এবং চাপ দেওয়ার অধিকারও তাদের নেই। নির্বাচন কমিশনের সাথে যারা বিদেশিরা আমাদের সাথে দেখা করেছেন, তারা আমি এই কথাটা আমরা সবাই বলেছি, সবসময় বলে আসছি, সেটা হলো তারা আমাদের উপর কোনো চাপই দেন না এবং চাপ দেওয়ার তাদের অধিকারও নেই। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। জনসম্পৃক্ততার অভাবে আন্দোলনে ব্যর্থ হয়ে মানবাধিকার দিবসে সারা দেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে বিএনপি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। জোটের সাথে 2-1 দিনের মধ্যেই আসন বন্টন হবে এবং জাতীয় পার্টির সাথে বৈঠক করে আলোচনা হবে বলেও জানান ওবায়দুল কাদের। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজনীতি ও ভোটের মাঠের সবশেষ পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশুদ্ধ গণতন্ত্রের পারফেকশনের দিক থেকে এটা অভিযোগ করেন, আন্দোলনে ব্যর্থ হয়ে মানবাধিকার দিবসে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে বিএনপি। দেখুন, আবার মানবাধিকারের নামে বিএনপি আবারও যে আন্দোলনে তারা ব্যর্থ হয়েছে জনসম্পৃক্ততার অভাবে এবং মানবাধিকার দিবসে একটা সারা দেশে একটা বিশৃঙ্খলা তৈরির প্ল্যান নিয়ে
তারা এগুচ্ছে, এই জন্য তারা জামাতকে তাদের একান্তই পাশে চায়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের সাথে আসন বন্টন এবং জাতীয় পার্টির সাথে আলোচনার বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জাতীয় পার্টিও আমরা তাদের সাথে বসার আগে কি করে বলবো, তাদের বক্তব্যটা আমরা শুনি। মহাজোটের স্মৃতিচারণ করার সঙ্গে সঙ্গে আগামী দিনে আমরা কিভাবে চলবো সে ব্যাপারে তাদের দলীয় বক্তব্যটা আমাদের শোনার দরকার আছে। বিএনপির প্রধান কার্যালয় নিজেরাই তালাবদ্ধ করে রেখেছে বলেও জানান ওবায়দুল কাদের। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। আগামী 10 ডিসেম্বর বিএনপির ডাকা মানববন্ধন কর্মসূচির অনুমোদনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। তিনি বলেন, নির্বাহী বিভাগের কোনো সিদ্ধান্ত নির্বাচনে প্রভাব পড়বে কিনা তা বিবেচনা নিতে হবে। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আমরা এই অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হই, আলামত সংগ্রহ করি এবং তাদেরকে মুন্সিগঞ্জের গজারিয়া এবং ঢাকার নির্বাচন কমিশন নির্দেশনা দিলে বিদেশে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসীদের দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে ভারতের স্বীকৃতি প্রদানের 52 বর্ষপূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করছে বলেও জানান তিনি। আমেনা হিরা রিপোর্ট। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 71-এ অর্জিত হয় বাঙালির হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে ফুটে ওঠে সার্বভৌম বাংলাদেশের মানচিত্র। বঙ্গবন্ধুর ডাকে যখন আপামর মানুষ ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার যুদ্ধে, ঠিক তখন বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছিল ভারত। সীমান্ত খুলে কোটি মানুষকে দিয়েছিল আশ্রয় আর দিয়েছিল স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। রেজলিউশন উত্থাপন করেছিলেন বাংলাদেশকে রিকগনিশন দেওয়ার জন্য, যুদ্ধ করে জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করা। এতদিনের যে অতৃপ্তি সেটা কেউ মেটালাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধ দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দিয়েছে মন্তব্য করে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, আগামী দিনে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে। India attaches top priority to its relations with Bangladesh. ভারত বাংলাদেশের সবচেয়ে বড় অগ্রাধিকারের স্থান ছুঁয়েছে। আমাদের কাছে প্রতিবেশী দেশ সবার প্রথমে, আর প্রতিবেশী দেশ বাংলাদেশ। ভারত বাংলাদেশ সম্পর্কে দুদেশ উপকৃত। শুধু বাণিজ্যই নয়, বাংলাদেশের সাথে এনার্জি, আইটি সহ নানা সেক্টরে ভারত বাংলাদেশের অংশীদার। অনুষ্ঠান শেষে চলমান রাজনীতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নির্বাচনকে প্রভাবান্বিত করার জন্য অনেক সময় অনেক পন্থা অবলম্বন করে, সেই ধরনের যাতে না করতে পারে সেই জন্যই নির্বাচন কমিশন থেকে এই সমস্ত প্রজ্ঞাপন জারি করছেন। নির্বাচনকালীন সময়ে পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগের কথাও জানান আসাদুজ্জামান খান কামাল। শীর্ষ সন্ত্রাসী আমরা যাদেরকে চিহ্নিত করেছি, সবসময় চিহ্নিত করে আসছি, এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। আগামী 1 মাসের মধ্যে আলুর দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সকালে রাজধানী তেজগাঁওয়ের নাবিস্কো মোড় এলাকায় দেশব্যাপী 1 কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও টিসিবি পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী এ সময় আরও বলেন, আগামী জুনের মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শেষ হবে। এদিকে রোজার আগে খেজুর আমদানিতে শুল্ক কমানোর কথা জানান মন্ত্রী। আগামী 1 মাসের মাথায় আমাদের আরো জোরে সোরে চলে আসবে, দাম তখন কমবে। তো 60 টাকা নাই কোথাও, আমাদের কাছে যে রিপোর্ট আছে এই মুহূর্তে টিসিবি রিপোর্ট 42 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে ঢাকা শহরে, কিন্তু মফস্বল শহরগুলোতে 34-37 টাকায় বিক্রি হচ্ছে।
পুলিশ কনস্টেবল হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং পিস্তল ছিনতাই মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফয়সাল আতিক বিন কাদের শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন। গত 28 অক্টোবর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে প্রাণ হারান পুলিশ সদস্য আমিরুল। এ ঘটনায় গত 29 অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে হেনস্থার শিকার হচ্ছেন বলে ডিবি কার্যালয়ে অভিযোগ দিয়েছেন বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকৃত নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর। বুধবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এসে তিনি এ অভিযোগ করেন। এদিকে তার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। বিস্তারিত হাসান জাকিরের রিপোর্টে। দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আসেন সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠি 1 আসনের নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর। পরে তিনি সাংবাদিকদের জানান, সাইবার হেনস্থার প্রতিকার খুঁজতেই ডিবি কার্যালয়ে অভিযোগ দিয়েছেন তিনি। মাঝে মাঝে আমার ফোনে না পেয়ে আমার মেয়ের ফোনে, আমার স্ত্রীর ফোনে, আমার ছেলের ফোনে, এমনকি আমার জুনিয়র যে ব্যারিস্টার মিজান তার ফোনে বা আমার বন্ধু আমাদের সকলের কাছে ফোনে আজে বাজে কথা বলে। আবার আমি যদি কল ব্যাক করি আবার কেটে দেয়। এই জন্য আমি ডিবি সাহেবকে, হারুন সাহেবকে জানাতে আসলাম যে ভাই আমি কি বলে সাইবার বুলিংয়ের শিকার, প্লিজ প্রোটেক্ট মি। সাইবার হেনস্থার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। উনি একজন ব্যক্তি হিসাবে উনি আমাদের কাছে এসেছেন এবং উনি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন এবং সেই তথ্যটা দিতে এবং ওনাকে কারা কারা এইগুলি করছেন এই নামগুলি দিতে উনি আমাদের কাছে এসেছেন। আমরা বলছি এটি আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এর আগে প্রধান বিচারপতির সাথে দেখা করতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গেলে বিএনপিপন্থী আইনজীবীরা প্রতিবাদ জানায়। এক পর্যায়ে প্রধান বিচারপতির সাথে দেখা না পেয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। এরই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি বিনিয়োগ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বললেন প্রধানমন্ত্রী। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিল রেড সি গেটওয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল মনোনয়নপত্রের আপিল কার্যক্রম চলছে। নির্বাচনে বিদেশিদের চাপ দেওয়ার অধিকার নেই বললেন নির্বাচন কমিশনার আলমগীর। আন্দোলনে ব্যর্থ বিএনপি মানবাধিকার দিবসে বিশৃঙ্খলা ষড়যন্ত্র করছে। অভিযোগ ওবায়দুল কাদেরের 2-1 দিনের মধ্যে জোটের সঙ্গে আসন বণ্টন। নির্বাচন কমিশনের নির্দেশনা পেলে বিদেশ থেকেও পলাতক সন্ত্রাসীদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত হত্যা বন্ধের উদ্যোগ চলছে। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরের সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।